মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা এই বইয়ের নতুন আরও কয়েকটা মডেল সেটের প্রশ্ন আলোচনা করার জন্য তোমাদের কাছে হাজির হয়ে গেলাম, তোমাদেরই এসপি ম্যাম। এখন তোমাদের জন্য যে সেটগুলোর সম্পর্কে আলোচনা করে দেবো তোমাদের কাছে, সেগুলো হচ্ছে 13, 14 এবং 15 নম্বর মডেল সেট। সেখানে কি কি প্রশ্ন রয়েছে এবং তার সঠিক সমাধান কি হবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো, একদম সময় নষ্ট নয়। চলো তাহলে দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে এবং তার কি উত্তর হতে চলেছে। একদম প্রথম যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে 13 নম্বর মডেল সেট। এটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, প্রথমেই বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত, সেটার সঠিক উত্তর হবে অবশ্যই দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। এই যে অংশটা রয়েছে দেখো, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উপদ্বীপীয় ভারতবর্ষ, আন্টার্কটিকা, এটা হচ্ছে সঠিক উত্তর। একদম ওয়ান শট হিসেবে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ভীষণ চটজলদি একটু দেখাতে হচ্ছে যেহেতু সময়টা খুবই কম, তাই একটু কষ্ট করে দেখে নাও। এরপর 2 নম্বরে দেখো বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, যে বিবৃতি এবং কারণ রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এর সঠিক উত্তর হবে এ সঠিক কিন্তু আর ভুল। এরপরে 33 নম্বর প্রশ্ন দেখে নাও, কার্স্ট অঞ্চলে শিলার আবহবিকারের জন্য কোন পদ্ধতি দায়ী? অবশ্যই কার্বনেশন। 4 নম্বরে বলা হচ্ছে গুহার ছাদ থেকে ঝুলে থাকা চুনাপাথরের ভূমিরূপকে কি বলা হবে? না স্ট্যালাকটাইট বলা হবে। বাম্পি ক্লাউড বলা হয়, এটা কিন্তু তোমাদের বারবার বলেছি। কোন মেঘের কি নাম সেটা ভালো করে দেখে রাখতে হবে, এটা হচ্ছে স্ট্রাটোকিউমুলাস। এটা তোমাদেরকে আমি অনেকবারই প্রশ্নটা দিয়েছি। এরপরে 6 নম্বরে বলছে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে কি বলা হচ্ছে? অবশ্যই বলা হয় অধঃক্ষেপণ। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে সমুদ্র জলের উষ্ণতা বেশি হওয়ার প্রধান কারণ হলো উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উষ্ণ সমুদ্র স্রোতের মাধ্যমে জলকে পশ্চিম দিকে তাড়িত করায়, এটা হবে সঠিক উত্তর। এরপরে 8 নম্বরে বলা হচ্ছে হ্যালোক্লাইন স্তর সম্পর্কে নিচের যে তথ্যটি সঠিক সেটা হবে উচ্চ অক্ষাংশে হ্রাস ও নিম্ন অক্ষাংশে বৃদ্ধি ঘটিত তারতম্যে দ্রুত পরিবর্তন। এরপরে 9 নম্বর বলা হচ্ছে সমুদ্র জলে দ্রবীভূত খনিজ সম্পদের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ মোট লবণের প্রায় কত শতাংশ? না 77%। এরপরে দেখো বলা হচ্ছে বাস্তুতন্ত্র সম্বন্ধে প্রদত্ত কোন তথ্যটি সঠিক? এখানে যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলোর মধ্যে সঠিক হিসেবে আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে অজীবজ পরিবেশের সঙ্গে জীবের সুনির্দিষ্ট নিয়মমাফিক কার্যপ্রণালী, এটাই হচ্ছে সঠিক। এই হয়ে গেল 10টা প্রশ্ন প্রথম। এরপরে তোমাদের দেখো 11 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে নেরিটিক সঞ্চয়ের প্রধান উৎস। তাহলে নেরিটিক সঞ্চয়ের প্রধান উৎস অবশ্যই হবে সামুদ্রিক প্রাণীর কঙ্কাল ও মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ। বাস্তুতন্ত্রে জীবের আবাসস্থল ও পুষ্টি সংগ্রহের এলাকা হলো ইকোলজিক্যাল নিচ। নিচের যেটি লেন্টিক বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে তা হলো হ্রদ। এরপরে একটি পরজীবী খাদ্য শৃঙ্খল হচ্ছে মানুষ থেকে কৃমি থেকে আদ্য প্রাণী। এরপরে দেখো একটা ভেন চিত্র দেওয়া রয়েছে জীবমণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল ও অশ্বমণ্ডলের মধ্যে সম্পর্ক নিরূপণের জন্য, এটা আগেও তোমরা পেয়েছো, তো সঠিক উত্তর হবে অপশান ডি। এরপরে 16 নম্বর অর্থাৎ পার্ট বি এর প্রশ্ন, কোনো দেশের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত। এটা খুব ভালো করে খেয়াল করো, বহুবার কিন্তু এটা পেলে। এরপরে 17 নম্বরে বিবৃতি কারণ দেওয়া রয়েছে বিশ্বের জনসংখ্যা বন্টন অত্যধিক অসমান, এটা সঠিক। মানবিক বাসস্থানের জন্য অনুকূল পরিবেশ বিভিন্ন হয়ে থাকে, এটাও সঠিক, কিন্তু দুটোর মধ্যে কোনো সাযুজ্য নেই, তাই আমরা বলবো সঠিক ব্যাখ্যা নয়। 18 নম্বরে দেখো কোনো এক বছরের কম আয়ুর শিশু মৃত্যুর সংখ্যা ও সেই বছরে জন্ম নেওয়া মোট জীবিত শিশুর সংখ্যার অনুপাতকে বলে শিশু মৃত্যু হার। এরপরে 19 নম্বর প্রশ্ন, নিচের যে দেশগুলিকে জনসংখ্যার বিচারে অধক্রমে সাজাতে বলা হয়েছে, দেশগুলো দেখো অধক্রমে সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর শ্রীলঙ্কা। এর পরবর্তী যে প্রশ্ন সেখানে চলে যাচ্ছে 20 নম্বরে। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রবাসনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে প্রবাসনের জন্য সঠিক নয় যে বক্তব্য সেটা আমরা বলবো পুরুষের তুলনায় মহিলাদের প্রবাসনের প্রবণতা বেশি, এই কথাটা কিন্তু একেবারেই সঠিক নয়। এরপরে দেখো নিচের বসতিগুলি তাদের আয়তনের ভিত্তিতে ছোট থেকে বড় হিসেবে সাজাও। তার আগে একটা রয়ে গেল প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হয়, অবশ্যই এটা হবে হ্যামলেট। আর তারপরে বলা হচ্ছে নিচের বসতিগুলি তাদের আয়তনের ভিত্তিতে ছোট থেকে বড় হিসেবে সাজাও। এখানে যদি ছোট থেকে বড় হিসেবে আমরা সাজাই তাহলে যেটা পাবো অবশ্যই প্রথমে হবে হ্যামলেট, তারপরে যেটা হবে সেটা হচ্ছে শহর, তারপরে আমরা যেটা পাবো সেটা গ্রাম এবং তারপরে যেটা পাবো সেটা হচ্ছে নগর। অর্থাৎ প্রথম না আরও অনেকগুলো দেওয়া হয়েছে, শহর, হ্যামলেট, গ্রাম, নগর, মহানগর, পুঞ্জ। তো এর মধ্যে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে সাজিয়ে যেগুলো পাবো
সেটা হচ্ছে একদম প্রথমেই পাবো হ্যামলেট, মানে একদম ক্ষুদ্র অংশ, সেটা পাবো। তারপরে পাবো গ্রাম, তারপরে পাবো শহর, তারপরে পাবো নগর, আর তারপরে পাবো মহানগর পুঞ্জ। এটা হচ্ছে সঠিকভাবে আমরা চিহ্নিত করতে পারলাম। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, সেখানে কি বলা হচ্ছে, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হচ্ছে আর্দ্রবিন্দু বসতি। নেক্সট প্রশ্ন 24 নম্বরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, বলছে কোন পেশাগুলি গ্রামীণ অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? অবশ্যই কৃষিকাজ ও মাছ ধরা। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি ধর্মীয় শহর, এটা আমরা আগেও করেছি। ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটেছিল 1951 থেকে 1981 সালের মধ্যে। এরপরে দেখো 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাগিচা কৃষি অঞ্চলে নিম্নলিখিত কোন পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে? সেটা হচ্ছে ফোয়ারা জলসেচ। নেক্সট একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে, যেটা বলা আছে সেটা আমরা সাজিয়ে নিই আগে। আকরিক লোহা এটা হবে ম্যাগনেটাইট, নেক্সট আছে ম্যাঙ্গানিজ এটা হবে ব্রুনাইট, তারপরে তামা এটা হবে চ্যালকোসাইট, আর অভ্র হবে মাস্কোভাইট। এরপরে 29 নম্বরেও আবার একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, আমরা সেটাও একটু মিলিয়ে দেখে নাও। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে, পারমাণবিক শক্তি। তাহলে পারমাণবিক শক্তি সেটা অবশ্যই হবে বিভার ভ্যালি, যেটা আমেরিকাতে অবস্থিত। তারপরে সৌরশক্তি এটা হবে সৌরশক্তিটা করো চারাঙ্কা, হ্যাঁ এটা ভারতের চারাঙ্কা, এটা হবে। এরপরে জোয়ার ভাটা শক্তি এটা হবে সিওয়া হ্রদ দক্ষিণ কোরিয়ায়, আর বায়ু শক্তি এটাই হবে গাঙ্গুস, যেটা চীনে গাংসু। তো এরপরে যেটা 30 নম্বর প্রশ্ন, দেখো 30 নম্বর প্রশ্নে তোমাদের জন্য কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে 2001 সালে কোন সরকার বৃষ্টির জল সংরক্ষণ আন্দোলনের সূচনা করেন? অবশ্যই তামিলনাড়ু সরকার। নেক্সট গুরুত্বপূর্ণ যেটার কথা বলা হচ্ছে, ভারতে শ্বেত বিপ্লবের জনক বা দুগ্ধমানব বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়ানকে। ক্রপ কম্বিনেশন রিজিয়ান্স ইন দ্য মিডল ওয়েস্ট গ্রন্থে সর্বপ্রথম শস্য সমন্বয় বিষয়ে গাণিতিক মডেল উপস্থাপন করেন, এটা হবে জন কেরিয়ার উইভার। এরপরে 33 নম্বরে ড্যাশ বিশ্বের দীর্ঘতম রেলপথ? অবশ্যই ট্রান্স সাইবেরিয়ান, এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে এটা মনে রাখবে। এরপরে উন্নয়নের জীবনরেখা বলা হয়, এটা হচ্ছে জলপথকে। তো এইটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা, এই দুটো কিন্তু গুলিয়ে যায়, রেলপথকে কি বলে আর জলপথকে কি বলে, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সত্য মিথ্যা, এখানে যেটা বলা হয়েছে গ্যাট হলো শুল্ক ও বাণিজ্যের ওপর সাধারণ চুক্তি, এটা সঠিক। 1995 সালে 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে, এটাও সঠিক। WTOর সদর দপ্তর সুইজারল্যান্ডে জেনিভাতে অবস্থিত, এটাও কিন্তু সঠিক। সুতরাং যা যা তথ্য দেওয়া আছে সবই হলো সঠিক। এরপরে 14 নম্বর যে মডেল সেট রয়েছে আমরা সেটাই চলে যাচ্ছি। এখানে দেখো বলা হচ্ছে কি, প্যালিওজয়িক যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ডগুলি একত্রিত হয়ে যে একক ভূখণ্ড রূপে অবস্থান করত তাকে ওয়েগনার ড্যাশ নামে অভিহিত করেন, অবশ্যই প্যানজিয়া নামে অভিহিত করেন। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন প্রভাবকগুলি পুঞ্জক্ষয়কে প্রভাবিত করে না? অবশ্যই দাবানল। বিবৃতি দেওয়া রয়েছে, অত্যধিক বৃষ্টিপাতের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভূমিধসের সৃষ্টি হয়, সঠিক। কারণে বলা হচ্ছে শিলার ফাটলের মধ্যে বৃষ্টির জল অনুপ্রবেশের ফলে যান্ত্রিক আবহবিকার শিলাকে আলগা করে দেয়, এটাও সঠিক। সুতরাং আমরা অপশান এটাকে বেছে নেব। এরপরে দেখো পুঞ্জিত ক্ষয় সংগঠিত হয় মূলত ড্যাশ অঞ্চলে, অবশ্যই শুষ্ক জলবায়ু অঞ্চলে। এরপরের প্রশ্ন যেটা বলা হচ্ছে, কুয়াশা হলো ভূপৃষ্ঠের সন্নিকটে ঘনীভবনের একটি রূপ, নাকি ভূপৃষ্ঠ এবং ঊর্ধ্বাকাশের মধ্যে সংগঠিত ঘনীভবনের একটি রূপ, নাকি অধক্ষেপণের একটি রূপ, নাকি কোনোটিই নয়? অবশ্যই ভূপৃষ্ঠ এবং ঊর্ধ্বাকাশের মধ্যে সংগঠিত ঘনীভবনের একটি রূপই হলো কুয়াশা। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলে অবস্থিত কোন ধরনের কণা ঘনীভবনের জলকণাকে ধারণ করতে সক্ষম হয়? এটা হয় এরোসল। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম মারিয়ানা খাত। স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সাজাতে বলা হচ্ছে প্রকৃতিগুলোকে, কি কি আছে? মহিষোপান, মহিজাগার, মহিডাল, গভীর সমুদ্র সমভূমি। তো এইগুলোকে সাজালে আমরা যেটা পাবো, প্রথমেই অবশ্যই মহিষোপান, তারপরে মহিঢাল, তারপরে পাবো মহিজাগার, তারপরে গভীর সমুদ্রের সমভূমি। 9 নম্বরে দেখো বিবৃতি দেওয়া রয়েছে এবং কারণ দেওয়া রয়েছে, কি বলেছে আমরা দেখে নিই। 9 নম্বরে বিবৃতিতে বলা হচ্ছে লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ হয়, তাহলে এটা অবশ্যই সঠিক কথা। কারণে বলছে ভারত মহাসাগরের জল অপেক্ষা লোহিত সাগরের জল বেশি লবণাক্ত, এটাও সঠিক এবং ব্যাখ্যাটাও সঠিক। 10 নম্বরে বলছে প্রায় 300 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত অতি দ্রুত পরিবর্তনশীল লবণতার স্তরকে বলা হবে হ্যালোক্লাইন, এটা নিশ্চয়ই তোমরা জানো। হ্যালোক্লাইন হচ্ছে পরিবর্তনশীল যে অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল লবণ স্তর। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কি,
ইকোসিস্টেম এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? এটা অবশ্যই হবে ট্যান্সলে। তারপরে দেখো যে একটা ছবি দেওয়া রয়েছে এবং জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে এই দুটোর মিলিত যে অঞ্চল এটাকে বলা হয়ে থাকে ইকোটোন। এরপরে বাস্তুতান্ত্রিক পিরামিডের সব থেকে নিচের স্তরে অবস্থান করে অবশ্যই তৃণ ও বিভিন্ন প্রকারের সবুজ উদ্ভিদ মানে উৎপাদক। একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল হলো পচা পাতা থেকে লার্ভা থেকে ছোট মাছ থেকে বড় মাছ। এরপর একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেটা পড়তে হবে, পড়ে উত্তর করতে হবে। বলছে উৎপাদক যদি 1000 ক্যালোরি শক্তি অর্জন করে প্রগৌণ খাদক কত পাবে? তাহলে অবশ্যই কত পাবে না, সেখানে প্রগৌণ খাদক পর্যন্ত যেতে যেতে 10% করে, তো সেটা যখন গিয়ে পৌঁছাবে তখন সেটা হয়ে যাবে 1 ক্যালোরি। এটা হবে সঠিক। এরপরে দেখো একটা স্তম্ভ বেলানো দেওয়া হয়েছে, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ অবশ্যই এশিয়া। দ্বিতীয় জনবহুল মহাদেশ এটা হবে আফ্রিকা। নেক্সট যেটা বলা হয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যাযুক্ত মহাদেশ এটা হবে ওশিয়ানিয়া। তারপরে হবে সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার পরিলক্ষিত মহাদেশ, এটা অবশ্যই হবে ইউরোপ। এরপরে 17 নম্বরে দেখো যে প্রশ্নটা করেছে সেটা বলা হচ্ছে কি জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন একটি কারণ, এটা হবে বয়স লিঙ্গ অনুপাত। এরপরের প্রশ্ন সঠিক পর্যায়ক্রম নির্বাচন করতে বলা হয়েছে, সেখানে জনসংখ্যার বিবর্তন তত্ত্ব অনুসারে কোনটা পর্যায়ক্রমটা সঠিক হবে? সেখানে অবশ্যই শুরুতেই হবে স্বল্প জনসংখ্যা, তারপরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, তারপর জনসংখ্যা ধীর বৃদ্ধি, তারপরে হবে স্বল্প জনসংখ্যা। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি নিম্নলিখিত কোন দেশটি জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে গেছে? অবশ্যই এটা হবে জার্মানি। 20 নম্বর উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিড দেখতে কেমন হয়? না ধনুকাকার বা তীক্ষ্ণ সমবাহু ত্রিভুজাকৃতির হয়ে থাকে। এরপরে ভারতীয় সেন্সাস অনুসারে পৌরবসতি জনসংখ্যা কমপক্ষে কত হতে হবে? 5000 জন। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে আর্দ্রবিন্দু বসতি। এটা কিন্তু অনেক জায়গায় আসছে, এই আর্দ্রবিন্দু বসতি আর শুষ্কবিন্দু বসতি, এই দুটো খুব ভালো করে খেয়াল করবে। নগর উন্নয়নের চরম বিকাশের পরবর্তী পর্যায়ে নাগরিক পরিষেবার অবনতি অথবা দুর্ভিক্ষ, যুদ্ধ, মহামারীর কারণে যে মৃতের শহর বা ভূতের শহর সৃষ্টি হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে নেক্রোপলিস। বেমানান জোড়া কোনটি? দেখো যা যা দেওয়া রয়েছে তার মধ্যে বেমানান জোড়া হবে গাঙ্গেয় নিম্ন সমভূমি বরাবর যে বিক্ষিপ্ত বসতি, এটা কখনোই বিক্ষিপ্ত বসতি হয় না। তারপরে কলকাতা সল্টলেক সিটি হলো এক প্রকার বসতি শহর। এরপরে পাটশি, এই পাটশিতে আমাদের কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। সেখানে বলা হচ্ছে যে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য এটা হবে সিকিম। ভারতবর্ষের কোন রাজ্যে বাড়ির ছাদে বৃষ্টির জল অর্থাৎ রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সংরক্ষণ করা আবশ্যিক? অবশ্যই তামিলনাড়ু। বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা হলো সব যে যে কথাগুলো বলা হয়েছে এখানে ভালো করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই প্রযোজ্য, তাই আমরা করেছি সবগুলি প্রযোজ্য। সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথমে বলছে কি সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো লিমোনাইট না ফলস। বক্সাইট পরিশোধন করে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, এটা ট্রু। তামা ওজন হ্রাসশীল খনিজ দ্রব্য, এটাও কিন্তু ট্রু বা সত্যি। এরপরে 30 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে অভ্র উত্তোলনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? অবশ্যই এটা হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট যে প্রশ্ন সেখানে আমরা চলে যাব। তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এই প্রশ্নগুলোর গুরুত্ব বুঝে যে যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিতে বলছে অবশ্যই সেগুলোর উপর জোর দিতে হবে। 31 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলা হচ্ছে খাদ্য সংগ্রহ থেকে পশুপালন থেকে কৃষিকাজ থেকে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে আছে ব্যবসা বাণিজ্য পরিষেবা। তাহলে এই কৃষিকাজ আর ব্যবসা বাণিজ্যের মাঝে কি থাকবে? অবশ্যই সেটা হবে শিল্প। কোন রাজ্যে শস্য প্রগড়তা অত্যধিক? অবশ্যই পশ্চিমবঙ্গ। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। এই দুটো প্রশ্নের কথাই তোমাদের বলছিলাম, ভারতের জীবনরেখা আর উন্নয়নের জীবনরেখা, দুটো ভালো করে বুঝতে হবে। উন্নয়নের জীবনরেখা হচ্ছে জলপথ আর ভারতের জীবনরেখা হচ্ছে রেলপথ। এরপরে 34 নম্বরে দেখো একটা ম্যাচ দিয়েছে, ইনস্যাট যেটা এটা হবে ইন্ডিয়া, স্পট এটা হবে ফ্রান্স, ল্যান্ডস্যাট এটা হবে ইউএসএ, তারপরে আছে মিটিওর এটা হবে ইউএসএসআর। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এর মধ্যে দেখো তাহলে আমাদের 35 নম্বর যেটা লাস্ট, এই সেটের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? না কাঠমান্ডুতে। এরপরে 15 নম্বর সেট, 15 নম্বর সেটের মধ্যে প্রথম যে প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হচ্ছে ওয়েগনারের মতে প্যালিওজয়িক যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ডগুলি একত্রিত হয়ে যে একক ভূখণ্ড হিসেবে অবস্থান করত ওয়েগনার তার নাম দিয়েছিলেন প্যানজিয়া। এরপরে 2 নম্বরে দেওয়া আছে কি এখানে ডান বাম মেলাতে বলা হয়েছে।
হিমশিড়িতে সৃষ্ট হ্রদ, এটা হবে প্যাটার্ন স্টার হ্রদ। ইউ আকৃতির উপত্যকা, অবশ্যই হবে হিমদ্রোণী। পিরামিড আকৃতির শঙ্কু, এটা হবে হর্ন। আর উল্টানো নৌকার মতো ভূমিরূপ, এটা হবে ড্রামলিন। এটা তোমরা জানো। 3 নম্বর দেখো, এখানে বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে। বিবৃতি কারণে কি বলেছে আমরা দেখে নিই। প্রথমেই বলছে বিবৃতিতে নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে, এটা সঠিক। আর রিজনিং বা আরে কারণে বলছে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পতিত হয় না, এটা তো ভুল, একেবারেই নয়, লম্বভাবে পতিত হয়। সুতরাং আমরা বেছে নিলাম অপশান সি সঠিক উত্তর। 4 নম্বরে বলছে নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলে ভ্যালিড ট্রেন। এর পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে বলছে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবি অনুযায়ী দেখো 3/4 ভাগ মেঘে ঢাকা আকাশের চিহ্নটি, তাহলে কি হবে? পুরোটাকে যদি আমরা 4 ভাগ ধরি তার 3 ভাগ ঢাকা, মানে অবশ্যই এটা হবে সঠিক। এরপরে 6 নম্বরে প্রদত্ত যে প্রক্রিয়াটি অধঃক্ষেপণের সঙ্গে যুক্ত নয় তা হচ্ছে কুয়াশা। সমুদ্রের মহীসোপান অঞ্চলে সালফার সমৃদ্ধ লবণের স্তরকে ড্যাশ বলে, এটা হবে ইভাপোরাইট। 8 নম্বর ইউপিলেজিক সঞ্চয়ের ক্ষেত্রে নিচে যে বক্তব্যটি সঠিক নয় তা হচ্ছে সমুদ্রের মহীসোপান অঞ্চলে এই জাতীয় সঞ্চয় ঘটে থাকে, এটাই হবে সঠিক। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুমেরু ও কুমেরু মহাসাগরে যে ধরনের সিন্ধুকর্দের সঞ্চয় সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ডায়াটম সিন্ধুকর্দ। সমুদ্রের জলে দ্রবীভূত লবণের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড বা NaCl। এই প্রশ্নটাও কিন্তু বহুবার পাওয়া গেল, এটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট যে কোশ্চেন তোমাদের রয়েছে সেটা 11 নম্বর প্রশ্ন। দেখো প্রদত্ত পুষ্টি স্তরের সঠিক ক্রম নির্বাচন করতে বলা হয়েছে। অবশ্যই সেখানে হবে উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, থেকে তৃতীয় শ্রেণীর খাদক, তারপর সর্বভুক, তারপরে বিয়োজক। এরপরে 12 নম্বর প্রশ্ন প্রদত্ত ছকটি কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? কুকুর থেকে কৃমি থেকে বিয়োজক, অবশ্যই এটা পরজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে জীবমণ্ডলের গড় উল্লম্ব বিস্তার হলো 13 কিলোমিটার। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে কি বলা হবে? না ইকোলজিক্যাল নিচ বা নিচে। এরপরে 15 নম্বরে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে বা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, সেখানে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক প্রেক্ষাপটে বায়োস্ফিয়ার শব্দটির প্রয়োগ করেন কে? এটা হবে ভার্নাডস্কি। এরপরে পার্ট বি, এখানে বলা হচ্ছে জনসংখ্যার বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কাল। মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে বলে জনঘনত্ব। এতদিন এই প্রশ্নটা তোমরা একেবারে জল করে নিয়েছো নিশ্চয়ই, এটা বহুবার বহু জায়গায় পাওয়া গেছে। এরপরে প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি ঘন্টা বা বেলের মতো তা হলো, সেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। নেক্সট জনসংখ্যার পরিমাণ অনুসারে দেশ বা স্থানগুলিকে অধক্রমে সাজালে যেটা পাওয়া যাবে, কি কি দিয়েছে? না ঘানা, ভারত, নরওয়ে আর আটাকামা মরু অঞ্চল। সেটাকে সাজালে আমরা পাবো ভারত, ঘানা, নরওয়ে, আটাকামা মরু অঞ্চল। এরপরে যখন জন্মহার এবং মৃত্যুহার সমান হয় তখন ড্যাশ হয়, তখন অবশ্যই শূন্য জনসংখ্যা বৃদ্ধি হয়, কোনো কিছুই বাড়ছেও না কমছেও না, তাই শূন্য জনসংখ্যা বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, আয়তন অনুসারে পৌরবসতির ক্রম অনুসারে সাজাও। সেখানে কি কি দিয়েছে? টিরানোপলিস, ইওপলিস, পলিস আর ইকুমেনোপলিস। তো সেটাকে আমরা সাজালে যেটা পাবো ইওপলিস, তারপরে পাবো পলিস, তারপরে টিয়ানোপলিস, তারপরে পাবো ইকুমেনোপলিস। এরপরে প্রতিকূল ভূপ্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা জনবসতি অবশ্যই বিক্ষিপ্ত প্রকৃতির হবে। কনার্ভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব ভালো করে মাথায় রাখো। ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরের নাম বৃহত্তর দিল্লি, যেটাকে NCR বলা হচ্ছে। বিবৃতি কারণ রয়েছে 25 নম্বরে, বৃত্তাকার জনবসতিকে ক্র্যাল বলে, অবশ্যই সঠিক। আফ্রিকার জুলু উপজাতিরা এই ধরনের জনবসতি গড়ে তোলে, এটাও সঠিক, কিন্তু ব্যাখ্যাটা এক হলো না, তাই আমরা বাঁচবো যে দুটো সঠিক হলেও ব্যাখ্যাটা সঠিক নয়। চলে যাচ্ছি পরে অর্থাৎ পার্ট সি প্রশ্নে। পার্ট সি এ দেখো 26-এর দাগে এখানে কতগুলো তথ্য দেওয়া রয়েছে। সেই তথ্যে কি বলা হচ্ছে? না স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। না, একেবারেই নয়। কেরালায় শিক্ষা অনুপাত সবচেয়ে বেশি, খুব ঠিক কথা। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 71.04%। না, এটাও ভুল কথা, তাই আমরা বাঁচবো অপশান বি। এরপরে 27 নম্বর দেখো, ভারতে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি জলসেচ করা হয়? কূপ এবং নলকূপ। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের ড্যাশ রাজ্যটি অগ্রণী ভূমিকা পালন করে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তামিলনাড়ু, অনেকবার পাওয়া গেল। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, এটা হবে ভাদালা। আর এরপরে বলছে নিচের কোন জোড়াটি ভুল? কোন জোড়াটি ভুল সেটা বাঁচতে বলা হয়েছে, সেটা হবে অবশ্যই অপশান ডি, মানে বার্ক বেঙ্গালুরু, এটা হবে ভুল।
এরপরে 31 নম্বর প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের রূপকার ছিলেন, এটা একেবারে তোমরা মুখস্থ করে ফেলেছো নিশ্চয়ই, ভার্গিস কুরিয়েন, প্রচুর জায়গায় পাওয়া গেল। 32 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী যে সড়ক যোগাযোগ তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় উত্তর দক্ষিণ করিডোর, এটা হবে সঠিক উত্তর। আমরা প্রায় উপস্থাপনা একদম শেষ অংশে চলে এসেছি, মাত্র আর 2-3টে প্রশ্ন রয়েছে। এখানে দেখো 33 নম্বর প্রশ্ন, এখানে স্তম্ভ মেলাতে বলা হয়েছে। পাট হবে ব্যারাকপুর, এরপর আছে চা, অবশ্যই জোরহাট, তারপরে আছে কার্পাস, এটা হবে নাগপুর, আর ইক্ষু এটা হবে একদম চোখ কান সব বন্ধ করে দিয়ে যেটা পড়ে রয়েছে সেটা, অর্থাৎ লখনৌ। এরপরে 34 নম্বরে দেখো বলছে নিচের মাধ্যমগুলির মধ্যে কোনটি আধুনিক যোগাযোগের অন্তর্ভুক্ত নয়, দিয়েছে কি কি, ইন্টারনেট, স্যাটেলাইট, দূরদর্শন, বেতার। বেতারটা একেবারেই আধুনিক যোগাযোগের মাধ্যম নয়, তাই এটা হবে সঠিক উত্তর। নিচের কোন বাণিজ্য সংগঠনটির সদস্য ভারত নয়, দেখো কি কি দেওয়া আছে, সার্ক অবশ্যই ভারতের সদস্য, ব্রিক্সেরও সদস্য, G20-রও সদস্য, তাহলে সদস্য নয় হচ্ছে এশিয়ান, মানে এটা হবে সঠিক উত্তর। তো এই ছিল উপস্থাপনা। বাকি যে 3টে মডেল সেট বাকি এখনও রয়েছে, মানে 18 পর্যন্ত মডেল সেট রয়েছে, বাকিগুলো যদি তোমরা পেতে চাও, আর 3টে মাত্র রয়েছে, মানে একটা ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিতে পারবো, তাহলে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তবেই কিন্তু আমি সেটা তোমাদের জন্য অবশ্যই করে দেবো।